বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ অফসেট কুরিয়ারের পক্ষ হতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব 41তম বিসিএস এর গণিতের যে কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলোর সলিউশন। আপনারা জানেন যে আগামী 26শে এপ্রিল 46তম বিসিএস এর পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রিপারেশন হিসাবে আমরা এই অঙ্কগুলো দেখার চেষ্টা করব। আপনারা কিন্তু জানেন যে আসলে এই বিসিএস এর ম্যাথমেটিক্সে ভালো করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনি যে সিলেবাসটা দেয়া আছে এই সিলেবাসের সবগুলো টপিক সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। 5টা বা 7টা টপিকস পড়ে কিন্তু কোনো লাভ হবে না, সবগুলো টপিক সম্পর্কে ধারণা নিতে হবে। কারণ এখানে যে কোশ্চেনগুলো দেয়া হয় বিসিএস এর এই ম্যাথমেটিক্স অংশে সবগুলো কোশ্চেনই একদম বেসিক থেকে দেয়া হয়, অর্থাৎ যে অধ্যায় থেকে দেয়া হোক না কেন ওই অধ্যায়ের বেসিক থেকে প্রশ্নগুলো দেয়া হয়। সুতরাং ওই অধ্যায় সম্পর্কে যদি আপনার ধারণা খুব ভালো থাকে তাহলে আপনি ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো আপনার এটা অ্যান্সার করতে পারবেন। কারণ আমরা দেখিয়েছি এর আগে 43, 44 বা 42তম বিসিএস এর যে প্রশ্নগুলো, 40তম বিসিএস যে কোশ্চেনগুলো সেগুলোতে আমরা দেখেছি একদম বেসিক সেন্সের কোশ্চেন, এবং সবগুলো কোশ্চেনই সংশ্লিষ্ট অধ্যায়ের একদম যে বিষয়গুলো টপ লেভেলের বেসিক সেই বিষয়গুলো থেকে কোশ্চেন করা হয়। মানে এখানে আপনারা দেখবেন যে একটা অধ্যায় থেকে কখনো দুইটা কোশ্চেন কিন্তু হয় না। বিসিএস এর প্রিলিতে ম্যাথমেটিক্স এর একটা অধ্যায় থেকে কখনো দুইটা কোশ্চেন হয় না, বাট যে কোশ্চেনগুলো হয় সবগুলো বেসিক থেকে। সেই জন্য যতগুলো অধ্যায় রয়েছে আপনি যদি কোনো একটা অধ্যায় বাদ দেন তার মানে আপনি একটা কোশ্চেন কমন পাবেন আর কি, এটুকু আপনি নিশ্চিত থাকেন। সেই কারণে আপনাকে বিসিএস এর ম্যাথস এর প্রিপারেশন নিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সবগুলো অধ্যায়েরই বেসিক থাকতে হবে আপনার মধ্যে। তো 1 নম্বর অঙ্কে যদি আসি, এখানে দেখুন এখানে 5 টু দি পাওয়ার x আছে, 8 ইনটু 5 টু দি পাওয়ার x আছে, এখানে 16 টু দি পাওয়ার 16 ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 হলে আমাদের বের করতে হবে x এর মান কত। দেখুন এই ক্যাটাগরির কোশ্চেনে কিন্তু 35 বিসিএস একটা এসেছিল, আবার এই ক্যাটাগরির কোশ্চেনে কিন্তু এবারে প্রাইমারি পরীক্ষাতে এসেছিল 1 নম্বর যে ক্যাটাগরি কোশ্চেনটা। এখানে আমরা কি করতে পারি, এটা এখানে দেখুন 5 এর উপরে x, এখানে একটা, এখানে 8টা 5 এর উপরে x, এখানে 16টা 5 এর উপরে x। তাহলে এখানে 16টা 5 এর উপরে x, এখানে 8টা, 16 আর 24, আর এখানে একটা, তাহলে 25টা 5 এর উপরে x। তার মানে আমরা এখানে লিখতে পারি 25 ইনটু 5 এর উপরে x ইজ ইকুয়ালস টু 1 আছে। তার মানে এখানে 5 এর উপরে স্কয়ার দিতে পারি আমরা, আর 5 এর উপরে x লিখে 1 লিখতে পারি। তার মানে এখানে কত আসে আমাদের 5 এর উপরে x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 1। তার মানে এখানে 5 এর উপরে যদি x প্লাস 2 দেই, এখানে যদি 5 এর উপরে নট দেই তাহলে কিন্তু এই 1টা মিলে যায়। এখন আমরা একটা কাজ করতে পারি, 5 5 ক্যান্সেল করতে পারি। তার মানে x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যানসার। এই কোশ্চেনটা ইদানিং কিন্তু বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, যেমন হচ্ছে অধিদপ্তরের পরীক্ষা, মন্ত্রণালয়ের পরীক্ষা, এবং গত প্রাইমারিতে আমরা দেখেছি, নিবন্ধনেও দেখেছি, নিবন্ধনেও এই ধরনের একটা কোশ্চেন আমাদের ছিল। সুতরাং এই কোশ্চেনগুলো আসলে আমি যেভাবে মানে ইজিলি হ্যান্ডেল করার চেষ্টা করেছি এভাবে আপনারা করার চেষ্টা করবেন। এরপরে আমরা 2 নম্বর যে অঙ্কটা আসি, এখানে বলা হচ্ছে যে এত এত এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি, আমাদের বড়টা ফাইন্ড আউট করতে হবে। আমরা কিন্তু কিভাবে ক্যালকুলেশন করব, এটা বড়টা ফাইন্ড আউট করার জন্য প্রথমে দুইটার মধ্যে কম্পেয়ার করব। 5 আর হচ্ছে 12, আর একটা হচ্ছে 6/13, 6/13, এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করব কিভাবে, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব। ফার্স্ট এই দুটো গুণ করেন, 5 13 65, আবার এই দুটো গুণ করেন 6 12 72। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে এই 72। সুতরাং এটা বাতিল, এইটা অবশ্যই বড়, এইটা হচ্ছে এটা বড়। এবার 6/13 এর সঙ্গে পরের যেটা ক্যালকুলেশন হচ্ছে 11/24, এটা কম্পেয়ার করি। 6/13 এর সঙ্গে 11/24, 11/24 এটা যদি কম্পেয়ার করি, এখানে 6 ইনটু যদি 24 করেন আপনি, 4 6 24 এর 4 হাতে হচ্ছে 2, 6 2 12 আর 2 14, অর্থাৎ 144। আর এখানে 13 ইনটু 11, 13 ইনটু যদি 11 গুণ করেন, এখানে একটা শূন্য দিতে হয়, এখানে 3 লিখতে হয়, আর এখানে 3 এর আগে 4 লিখতে হয়, এখানে 1 লিখতে হয়, অর্থাৎ 143, 143। দেখুন এই দুইটা কিন্তু একদম কাছাকাছি। হ্যাঁ, এখানে এটা দেখলেই বোঝা যায়, একটা 144, একটা
143। তার মানে বড় কোনটা? বড় হচ্ছে আমাদের এই 144 হচ্ছে আমাদের বড়। তার মানে এই 6/3 এটাই হচ্ছে আমাদের বড় ফ্র্যাকশন এই দুইটার মধ্যে। এবার আরেকটা আছে 3/8 এর মধ্যে যদি কম্পেয়ার করি আমরা 6/13 এর সঙ্গে 3/8 কম্পেয়ার করব। 6/13 এর সঙ্গে 3/8 যদি কম্পেয়ার করি, 6 8 48 এখানে আর 3 13 39 এখানে। এখানে এই দুটোর মধ্যে বড় কোনটা? বড় অবশ্যই এই 48। আপনারা কিন্তু এইটার সঙ্গে এটা গুণন করবেন, গুণন করে এই যে এর নিচে লিখবেন। যদি এটা যদি উল্টাপাল্টা করেন যে কোনটা কার নিচে লিখবো, তাহলে কিন্তু আর ফাইন্ড আউট করতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে আমাদের বড়, এই দুটো গুণন করে এর নিচে লিখবো, আবার এই দুটো গুণন করে এর নিচে লিখবো। ওকে, যে দুইটা বড়, যেটা বড় হবে সেটা হচ্ছে সেই ফ্র্যাকশনটা বড়। অর্থাৎ যেহেতু আমাদের এই 48 বড়, সুতরাং এই 6/13 হচ্ছে বড়। অ্যানসারও হচ্ছে আমাদের 6/13। এর পরের নম্বরে আসি। এখানে দেখুন 3 নম্বর অঙ্কে এখানে a + b = 7 ab = 12 হলে 1/a² + 1/b² এর মান কত? আমাদের সহজ কাজ হচ্ছে এইখান থেকে যে কোনো ভাবে ab এর মান বের করা, বের করে দেন এখানে বসায় দেয়া। দেখুন এখানে a + b = কত আছে? 7 আছে, আর ab = কত আছে? 12 আছে। আমি যদি এখানে এই যে ab = 12 লিখি, এখানে যদি আমি এর মান বের করি 12/b লেখা যায়, কিন্তু এর মানটা 12/b লেখা যায়। ওদিকে যদি পাঠাই দিই 12/b, এখন আমি এই সমীকরণে বসাই দিব কোনটা? a + b = 7, a + b = 7। এখানে যদি 12/b আমি b বসাই দিই এর জায়গায়, এখানে দেখুন 12/b বসাই দিলাম। যদি আমি এবারে এলসিএম করি, তাহলে 12 পজিটিভ b² = 7b। এখন সবগুলো যদি একদিকে নিয়ে আসি, এখানে আসে b² - 7b পজিটিভ 12 = আন্ডার। তার মানে এটা যদি মিডল টার্ম করেন 3 4 এ 12, 4 আর 3 এ 7। তার মানে x এর মান একবার 3 হবে, একবার 4 হবে। আমি এখানে লিখছি b এর মান যদি 3 একবার, b এর মান একবার, 4 একবার। b এর মান যদি 3 হয়, আমি যদি এখানে বসাই দেই এই মানটা, তাহলে এর মানটা কত আসে? এর মান হবে 4, এবং b এর মানটা যদি 4 হয়, তাহলে এর মানটা আসে হচ্ছে 3। তার মানে a এবং b এর দুইটা করে মান পাওয়া যাচ্ছে। আমি যদি এখানে আপনি a এর মান যদি 4 বসান, b এর মান যদি 3 বসান, তাহলে এখানে কত আসে আমাদের? এর মান আমি এদিকে একটু মিশাই দিচ্ছি। দেখুন এর মান 4, এখানে বসাই দেন, এই ফ্র্যাকশনে বসাই দেন। বসাই দিলে আমাদের এর মান যদি 4 বসাই, তাহলে এখানে আসে হচ্ছে 1/16 পজিটিভ 3 যদি বসাই b এর মান, তাহলে 1/9। যদি আপনি এটা লসাগু করেন, তাহলে 144 হবে লসাগু, এখানে 9 পজিটিভ, এখানে 16, তার মানে হচ্ছে 25/144। এটা কিন্তু আসলে অ্যানসার। কারণ আমি এখানে এর মান একবার 4 বসেছি, একবার 3 বসেছি। আবার যদি আপনি এর মান 3 বসান, আবার 4 বসান, তাহলে একই ক্যালকুলেশনই আসবে। ওকে, তার মানে অ্যানসার হচ্ছে 25/144। এর পরের ক্যালকুলেশনে যদি আমরা আসি, এখানে বলছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দ্বৈবচন পদ্ধতিতে নেওয়া হলো, সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এই যে দেখুন আমরা এখানে 1 2 3 4টা অঙ্ক দেখতেছি মোটামুটি। এই 4টা অঙ্কে আপনি দেখবেন না, খুঁজে যদি কখনোই খুঁজে পাবেন না যে একই অধ্যায়ের অঙ্ক রিপিট করা হয়েছে। সেই কারণে বিসিএস এর ম্যাথমেটিক্সের প্রিপারেশন নিতে গেলে অ্যাটলিস্ট আপনাকে এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা অধ্যায়ে আপনার টাস্ক থাকতে হবে। না হলে কিন্তু আপনি কোনো না কোনো অধ্যায় যদি বাদ দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এমসিকিউ অবশ্যই একটা বা দুটা মিস করে ফেলবেন। ওকে, এখানে দেখুন আমরা কি বলতে পারি এটাতে, 1 থেকে 140 পর্যন্ত সংখ্যাগুলো দ্বৈবচন পদ্ধতি নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এই যে 1 থেকে 440, যদি 1 আমি লিখি, 1 এর উপর বর্গ করলে কত হয়? 1 হয়। 2 এর উপর বর্গ করলে কত হয়? 4 হয়। 3 এর উপর বর্গ করলে কত হয়? 5 হয়। সরি 9 হয়। 4 এর উপর বর্গ করলে কত হয়? 16 হয়। এই যে সংখ্যাগুলো আমি লিখতেছি, এরকম করে যদি এই 440 পর্যন্ত যদি আমি 20 এর উপর বর্গ করি, তাহলে 400 হয়, এবং যদি 21 এর উপর বর্গ করি, তাহলে 4 4 1 441 হয়। বাট আমাদের নিতে হবে এখানে 440 পর্যন্ত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আপনি বর্গ করেন, প্রত্যেকটা একটা বর্গ সংখ্যা, কারণ এটা একটা বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা, এটাও বর্গ সংখ্যা। সিমিলার উপায়ে 5 দিলে 5 5 25 হবে, 6 দিলে 36 হবে,
এগুলো সবগুলো একটা করে বর্গ সংখ্যা। যেহেতু আমি 1 থেকে 20 পর্যন্ত নিতে পারতেছি, 21 নিতে পারতেছি না, কারণ এটা 440 কে এক্সিস্ট করে। এই কারণে আমাদের এখানে টোটাল সংখ্যা রয়েছে কত, 20টি। অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল হচ্ছে 20 এবং মোট ফলাফল কত, 440। ক্যালকুলেশন করে এটা ক্যান্সেল, তার মানে হচ্ছে 2 দ্বারা কাটি 1/12, এখানে 22, 2 দ্বারা কাটি 22 × 44, তার মানে 1/22 হচ্ছে আমাদের এইটা অ্যানসার। উপরে লিখতে হচ্ছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল এখানে কত, মানে হচ্ছে এই ঘটনা ঘটার সাপেক্ষে অনুকূল ফলাফল কয়টা আছে, 1 2 3 4 এভাবে 20টা আছে। তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে মোট ফলাফল। মোট ফলাফল কত, 1 থেকে 440 হচ্ছে আমাদের মোট ফলাফল। এর পরের যে কোশ্চেনটা, এটা দেখাই দেই। এখানে দেখুন 5 নম্বর যে কোশ্চেনটা, 5 নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে যে এই ধরনের একটা ধারা দেয়া আছে, ধারা কিন্তু অসীম পদ পর্যন্ত যোগফল কত। একটা ধারার অসীম পদ পর্যন্ত যোগফল যদি আপনি নির্ণয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। ফার্স্টলি ফাইন্ড আউট করতে হবে ধারাটা কি ধরনের ধারা, গুণোত্তর ধারা নাকি হচ্ছে সমান্তর ধারা, এটাকে ফাইন্ড আউট করতে হবে। মূল কাজ হচ্ছে এটা, দেন আপনি তার সমষ্টিতে চলে যাবেন। আর এইখানে আমাদের বের করার নিয়ম কি, যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আমরা আসলে ক্যাটাগরি দেখে যাব, দুইটা অপশন আছে, একটা সমান্তর একটা গুণোত্তর। তাহলে কোনটা আগে ফাইন্ড চেক করার চেষ্টা করব। আমাদের দেখতে হবে যে এই ধারাটা কি ধরনের। এটা সিম্পল একটা গেস পাওয়ার নিয়ে আমরা দেখার চেষ্টা করব এই ধারাটা কি গুণোত্তর না সমান্তর। দেখুন এই যে অঙ্কটা দেখুন, এখানে কি ধরনের ফিগারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এখানে 0.12 0.0012 মানে যত যাচ্ছে তত জ্যামিতিক হারে এটা হ্রাস পাচ্ছে। এই ধারাটা যত পিছনের দিকে যাচ্ছি আমরা, তত এই ধারাটা জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে। সুতরাং এটা তো সমান্তর ধারা হওয়ার প্রশ্নই আসে না। গুণোত্তর ধারা মেবি হতে পারে, আমরা চেক করে দেখার চেষ্টা করি যে আর এর মানটা সব ক্ষেত্রে সমান হয় কিনা। আর এর মানটা দেখুন, আর এর মানটা কিভাবে বের করব, r1 এইটাকে ভাগ করব এটা দ্বারা 0.0012, এটাকে ভাগ করব 0.12 দ্বারা। যদি ভাগ করি, ফার্স্ট এই দশমিকটা উঠাই দিবেন, দশমিকটা উঠাই দিলে এখানে আমাদের আসে হচ্ছে একটা 1 কয়টা শূন্য, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য লিখলাম। এবং এই একটা যদি উঠাই দেই আমি, এই যে এই দশমিকটা যদি উঠাই দেই, একটা 1 2টা শূন্য আসে। তাহলে 1 2 দুইটা শূন্য কেটে দিলাম, 1 2 দুইটা শূন্য কেটে দিলাম, উপরে থেকে হচ্ছে 12, নিচে থেকে হচ্ছে 100। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন, তাহলে এখানে হচ্ছে আপনাদের এখানে থাকে হচ্ছে আপনার এখানে কিন্তু 12 থাকে। হ্যাঁ, এখানে কিন্তু 12 থাকে। এইবার ক্যান্সেল করে দেন, তার মানে উপরে অনলি 1 থাকে। এখন 1 কে যদি 100 দ্বারা ভাগ করি 0.01 থাকে। তাহলে এইটা হচ্ছে মূলত r1 এর ভ্যালুটা। সিমিলার উপায়ে আমরা কিন্তু আবার যদি এইটাকে যদি এটা দ্বারা ভাগ করি, সিমিলার ঘটনাটাই ঘটবে। সব কাটাকাটি গিয়ে নিচের মধ্যে থাকবে তো আপনার হচ্ছে এই যে এই ফিগারটাই থাকবে, থাকার পরে আসলে 0.01 চলে আসে। তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের যেহেতু আর এর ভ্যালুটা সমান, অর্থাৎ সাধারণ অন্তর যেটা এটা সর্বদা, সাধারণ অনুপাত যেটা এটা সর্বদা সমান। সুতরাং এটা একটা হচ্ছে গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার অসীম পদ নির্ণয় করতে হবে। অসীম পদ যদি আপনি নির্ণয় করতে চান গুণোত্তর ধারার, সেই ফর্মুলাটা হচ্ছে এই ধরনের, অসীম পদ পর্যন্ত যোগফল আর কি, সমষ্টি যদি নির্ণয় করতে চান তাহলে a 1 - r, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, যে একটা গুণোত্তর ধারার অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সিস্টেম এটা, যে এটা যোগফলটা কি হবে। তাহলে a মানে হচ্ছে কি প্রথম পদ আমাদের কত, 0.12 এবং তারপর হচ্ছে 1 - r বলতে আসলে কোনটা বোঝাচ্ছে, যে 0.01, এটা হচ্ছে আমাদের r এর ভ্যালু। এখন দেখুন এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাই, 0.12, এখানে 1 থেকে যদি 0.01 বাদ দেন তাহলে 99 থাকে, 0. এখানে থাকে আপনার হচ্ছে 0.99 থাকে। অর্থাৎ 1 থেকে যদি 0.01 আপনি বাদ দেন,
এটা এই ধরনের আসে। এরপরে আমরা করব কি, এখানে এই দশমিক কিন্তু ক্যান্সেল হয়ে যায়, কারণ এখানে দুইটা আছে। এই দশমিক যদি উঠায় দেন, যদি নরমালি ক্যালকুলেশন করি দুইটা শূন্য, আবার এই দশমিক যদি উঠায় দেন একটা এক দুইটা শূন্য, এটা ক্যান্সেল। তার মানে এখানে থাকে হচ্ছে 12/99। এখানে কি যদি আপনি ভাগ করেন, ধরুন আপনার হচ্ছে 3 দ্বারা দুইটাকে ভাগ দেয়, 3 দ্বারা ভাগ করলে উপরে থেকে হলো 4 আর নিচে থেকে হচ্ছে 33। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, 4/33। এর পরের অঙ্কটা দেখুন, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে এই অঙ্কটা কিন্তু কাল্পনিক সংখ্যার একটা অধ্যায় আছে, বাস্তব সংখ্যার একটা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এই অঙ্কটা কিন্তু ধারা থেকে দেওয়া হয়েছে। ওকে, এই অঙ্কটা যদি আসি আমরা, দেখুন 6 নম্বর যে অঙ্কটা, এখানে √(-8) ইনটু √(-2) আছে। আমরা আসলে কি জানি যে রুট ওভারের নিচে যখন মাইনাস মান থাকে তখন কিন্তু সেটা আর গ্রহণযোগ্য হয় না বা সেটা কাল্পনিক হয়ে যায়। আমরা কিন্তু কাল্পনিক সংখ্যার একটা কাজ জানি যে i² = -1। এই ফিগারটা কিন্তু আমরা জানি i² = -1। এই যে রুট ওভারের নিচে যে মাইনাস আছে এটাকে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ হচ্ছে i² = -1, অর্থাৎ হচ্ছে 8i² হবে এখানে। ওকে, ইনটু এখানে √2i² হবে এখানে। যদি i² সমান মাইনাস হয়, কারণ এখানে 2 এর সামনে মাইনাস আছে, এই কাজটুকু করা যায়। এখন এটাকে যদি রুটের মধ্যে ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখানে থেকে i থাকে, দেন এখানে √8 থাকে, ইনটু এখানে i থাকে, √2 থাকে। তার মানে এখানে থেকে i² ইনটু √8 দুগুণে কত হয়, 16 হয়। তার মানে এখানে 4 থাকে। তাহলে i² সমান, এই i² সমান -1 আর হচ্ছে এখানে থাকে হচ্ছে 4 থাকে। তার মানে -4 হচ্ছে এই অঙ্কের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা করার জন্য কিন্তু আপনাকে এই যে i² = -1 এই ফিগারটা মুখস্থ রাখতে হবে। এর পরের যে অঙ্কটা 12 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটাতে যদি আসার চেষ্টা করি, এখানে দেখুন কি বলা আছে, log2 √e ভিত্তিক লগ e, এখানে আছে হচ্ছে আমাদের 2 আছে। আমাদের যে কোনো ভাবে এই বেস দুইটা সেম করতে হবে। যদি বেস দুইটা আমরা সেভ করতে পারি, কিভাবে করব, তাহলে এখানে এইটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এই যে √e যেটা বেস, এটা আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু, বাট এটাকে আমি চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে √e দিলে কোনো প্রবলেম নেই। এখানে যদি আমি একটা স্কয়ার দিই, কারণ স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, তার উপরে আবার একটা 2 আছে, তার মানে 2 গুণ এখানে আমি 4 দিতেই পারি। ওকে, এখন এই যে এইটার এই ফিগারটা দেখেন, এই ফিগারটাতে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু সেম ভ্যালু। সেম ভ্যালু হলে তাহলে এটার মান কিন্তু 1, তাহলে এখানে 4 থাকে। তার মানে ইভেন্চুয়ালি এখানে থাকে log2, এখানে 4 থাকে। এই 4 কে যদি আমি স্কয়ারিং করি এভাবে, log2 2 এর উপরে স্কয়ার যদি দেই, তাহলে এই ভ্যালুটা আবার কত হয়, 1 হয়। এই 2টা আবার সামনে চলে, তার মানে অ্যানসার কিন্তু আসলে আবার আছে 2 উত্তর এটা। এর পরের প্রশ্নে যদি আসি, দেখেন এই অঙ্কটা কিন্তু বাস্তব সংখ্যার একটা অঙ্ক দেয়া আছে এখানে, বাস্তব সংখ্যার সেট থেকে দেওয়া হয়েছে এই অঙ্কটা। এখানে বলা হচ্ছে mod of x - 2 greater than 3 হলে m ও n এর মানের জন্য, m ও n এর কোন মানের জন্য এই ফিগারটা আমাদের হবে। আমাদের এই ফিগারটা নিয়ে আসতে হবে, যেখানে m এর ভ্যালু এবং m এর ভ্যালু এখানে থাকবে, n এর ভ্যালু এখানে থাকবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের 3x পজিটিভ 5 নিয়ে আসা। এখানে 3x পজিটিভ 5 নিয়ে আসা। আমরা mod of less than 3 মানে কি, এই যে আমি দেখাচ্ছি, যদি x mod of 3 এর মানেটা কি, এর মানেটা হচ্ছে -3 থেকে x এর মানটা +3 পর্যন্ত, এইটা। সিমিলার উপায়ে mod of 5 3 এর মানেটা কি, এর মানেটা হচ্ছে -3 থেকে 5 থেকে 3, এই যে এই ফিগারটা। ওকে, তাহলে আমরা এখানে এটা করতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি -3 থেকে x - 2, দেন এখানে 3 লিখতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে 3x পজিটিভ 5 নিয়ে আসতে হবে। তার আগে এখানে পজিটিভ 5 নিয়ে আসতে হবে। এখানে -2 আছে, তাহলে -2টাকে ফার্স্টলি ভ্যানিশ করে দিচ্ছি আমরা। -2টাকে যদি ভ্যানিশ করে দিই, তারপর উভয় পক্ষে কি করতে হবে, +2 নিতে হবে। +2 যদি উভয় পক্ষে নেন, তাহলে এখানে আসে -1, এখানে আসে x, +2 নিলে এখানে আসে 5। ওকে, আবার
আমাদের এখানে x আর 3 হয়ে গেছে, এখন কি নিতে হবে, x এর সঙ্গে 5 নিতে হবে। উভয় পক্ষে যদি আমরা 5 যোগ করে দিই x এর সঙ্গে 5 নেওয়ার জন্য, আচ্ছা তার আগে x এর সঙ্গে কি নিতে হবে, 3 নিতে হবে। অর্থাৎ 3 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দিই, তার মানে এখানে হবে -3, এখানে হবে 3x, এখানে হবে 3 5 15। ওকে, আবার 3x আমাদের চলে আসছে, এবার দরকার কত, 5 দরকার। তাহলে এখানে আমাদের 5 নিতে হবে। তাহলে উভয় পক্ষকে আমরা হচ্ছে কি করব, 5 দ্বারা যোগ করব, 5 যোগ করব, -3 পজিটিভ 5, এখানে 3x পজিটিভ 5, এখানে 20 হবে। আর এখানে যদি ক্যালকুলেশন করি পজিটিভ 2 হয়, পজিটিভ 2 হয়। তার মানে অ্যানসার কিন্তু আমাদের এই যে 3x পজিটিভ 5, এই ফিগারটা কিন্তু আমাদের মিলে গেছে, মাঝের যে টার্মটা এই ফিগারটা মিলে গেছে, এই যে 3x পজিটিভ 5 এটা কিন্তু মিলে গেছে। তারপরে এখন প্রথমে কি থাকবে, m, তার মানে এইটা হচ্ছে আমাদের m এর ভ্যালু, এইটা হচ্ছে আমাদের m এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের এই যে লাস্টে দেখেন n আছে, এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু। এই হচ্ছে এটার সলিউশনটা। এর পরের যে কোশ্চেনটা, একটি আয়তের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে দেখুন অঙ্কটা কিন্তু একটু টেকনিক্যালি দেওয়া হয়েছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমরা কি জানি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন ব্রেডথ। ওকে, তাহলে আমরা এটা কি করব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলটা আমাদের কত, ক্ষেত্রফল কার উপর ডিপেন্ড করে, এই যে দৈর্ঘ্য বা প্রস্থ যে ফিগারটাই থাক না কেন, দৈর্ঘ্য এখানে বলছে 5% বৃদ্ধি পাবে, সুতরাং ক্ষেত্রফলও 5% বৃদ্ধি পাবে। যদি বলতো প্রস্থ 5% বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলও 5% বৃদ্ধি পেত। এই ফিগারটা মানে এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে আর কি। এখন যদি আবার বলতো যে আসলে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায়, প্রস্থ 5% বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বিষয়টা একদম আলাদা হতো। যেহেতু এখানে একটার কথা বলছে, সুতরাং ক্ষেত্রফলও 5% বৃদ্ধি পাবে। যখন দুইটার কথা বলবে তখন কিন্তু ফিগারটা একটু অন্য হবে, তখন এই ক্যালকুলেশন আর চলবে না। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে অপশনে যাই থাক, উত্তর কিন্তু 5%। এখানে যদি 20 থাকে, 5% বৃদ্ধি পেলে, এখানে 20% বৃদ্ধি পেলে উত্তর কিন্তু ক্ষেত্রফলে 20% বৃদ্ধি পাবে শতকরা। এখানে যদি 100 থাকে তাহলে ক্ষেত্রফল কিন্তু 100% শতকরা বৃদ্ধি পাবে। বাট এল আর বি, লেন্থ আর ব্রেথ যদি আলাদা আলাদা বৃদ্ধি বা হ্রাস থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ভিন্ন কিন্তু। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা আমি আপনাকে মিশাই ফেলছি, আমি একটু বলি। এই অঙ্কটা মেবি এই ধরনের হবে, x = 2 এর উপরে 1/3, পজিটিভ 2 এর উপরে 2/3 এই ধরনের আছে। এত ইকুয়ালস টু 0 হলে তাহলে এই যে আমাদের বের করতে হবে আসলে এইটুকু মান, x³ পজিটিভ 6 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখুন এই অঙ্কটাতে আমরা এখানে কি করতে পারি, অঙ্ক কিন্তু এই ধরনের ফিগারে আছে, আমরা এটা কি করব, কি একদিকে নিয়ে যাব। এই অঙ্কটা আসলে বড় অঙ্ক, এটা এই অঙ্কটা আসলে ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ বইয়ের 7.1 অধ্যায়ে দেখবেন যে এই অঙ্কটা পাবেন আপনারা। আমি কিন্তু আসলে প্রায় বলি যে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওই অধ্যায়গুলো আধা ঘন্টা 1 ঘন্টা করে দেখলে কিন্তু এনাফ। আমার ভিডিওগুলোতে বারবার বলা আছে যে কোন কোন অধ্যায়গুলো আপনারা কোথা থেকে বেসিকগুলো মূলত পড়বেন। আচ্ছা, আমি যদি এই পার্টটাকে, এই ফুল পার্টটাকে যদি আমি ডান সাইডে নিয়ে যাই, তাহলে এখান থেকে -2 এর উপরে 1/3 পজিটিভ 2 এর উপরে 2/3 এটা লেখা যায়। এখন উভয় পক্ষে যদি আমি ঘন করি, তাহলে এখানে থেকে x³ এই মাইনাসের উপরে যদি কিউব দেন তাহলে কিন্তু মাইনাসই থাকে, এই যে মাইনাস থাকলো এখানে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওকে, তাহলে a + b হোল কিউব, তার মানে হচ্ছে a³ যদি আপনি এটাকে করেন, এই যে 2 এর উপরে 1/3 তার উপরে যদি আপনি কিউব দেন, তাহলে এটা ক্যান্সেল, তার মানে শুধু 2 থাকে এখানে, এখানে শুধু 2 থাকবে। ওকে, 2 পজিটিভ a³ + b³ a³ + b³ কোনটা, এই যেটা, অর্থাৎ 2 এর উপরে 2/3 তার উপরে কিউব আছে, তার মানে এটা ক্যান্সেল, তার মানে এখানে 2 2 গুণ 4, মানে অ্যাভারেজ এখানে কিন্তু 4 হবে। পজিটিভ a³ + b³ প্লাস 3ab ইনটু a + b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, a + b হোল কিউবের ফর্মুলা এটা। তার মানে এখানে পজিটিভ 3ab, 3a কত আমাদের 2 এর উপরে 1/3 আর b কত 2 এর উপরে 2/3, দেন আমাদের এখানে থাকে a + b, a + b কোনটা, এখানে 2 এর উপরে 1/3 পজিটিভ 2 এর উপরে 2/3 এটা। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখুন আপনি একটা বিষয়,
সেটা হচ্ছে এখানে 4 আর 2 তে 6 হয়, আমরা যদি এই 6 কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু 4 আর 2 কত হয়, এখানে 6 হয়। দেন পজিটিভ, এই যে এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন 2 এর উপরে 1/3 ডট 2 এর উপরে 2/3, যদি আপনি একটা 2 নেন তাহলে যদি আপনি 1/3 যোগ 1/2/3 যদি লসাগু করেন তাহলে 2 এর উপরে 3/3 আসে, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেলে শুধু 2 আসে এখানে, তার মানে এখানে শুধু 2। এই যে ফিগারটা, এটার মান হচ্ছে আমাদের 2। 2 আর 3 যদি গুণ করেন 3 গুণ 6 হয়, 6 হয়। আর এই যে ফিগারটা, এর মান কত আমাদের, এর মান হচ্ছে, দেখেন আমরা যখন এই যে x এর ভ্যালু, এখানে দেখুন x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা হচ্ছে মাইনাস রুট, এই যে এইটা হচ্ছে x এর ভ্যালু, ওকে। এটা যদি x এর ভ্যালু হয় তাহলে এই যে এইটার ভ্যালু কত আমাদের, মাইনাস মাইনাস সামথিং, এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে মাইনাস x হবে। যদি আমি এখানে মাইনাস x বসাই, এখানে মাইনাস x বসাই, ওকে, এই ধরুন এখানে মাইনাস থাকবে, তার মানে এখানে আসলে হচ্ছে মাইনাস 6 মাইনাস প্লাস 6x, ওকে। তার মানে এই যে x এর ভ্যালু হচ্ছে আমাদের, x কিউবের ভ্যালু হচ্ছে এটা আসলো যে মাইনাস 6 প্লাস 6x, এই যে x কিউবের ভ্যালুটা আসলো মাইনাস 6 প্লাস 6x। আমাদের বার বের করতে হবে x কিউব প্লাস 6, এই যে x কিউব প্লাস 6, এই যে এই 6টাকে যদি আপনি এই সাইডে নিয়ে আসেন তাহলে এখানে আসে x কিউব প্লাস 6 ইজ ইকুয়ালস টু 6x। এটা হচ্ছে আমাদের অ্যানসার, আসলে এটাই বের করতে বলছে। আচ্ছা, কথা হচ্ছে এই অধ্যায়ে 2টা বা 3টা অঙ্ক রয়েছে, বই থেকে, বোর্ড বই থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ বোর্ড বই থেকে করলে হবে কি, আপনার একদম বেসিকটা একদম কমপ্লিট হয়ে যাবে, এবং অঙ্কগুলো দেখলেই যে কোথাও থেকে অঙ্ক যে কোথাও থেকে দেখ, আপনার কিন্তু বেসিক বইয়ের অর্থাৎ বোর্ড বইয়ের আলোকেই কিন্তু অঙ্কগুলো দেওয়া হয়। যদি আপনি বোর্ড বই থেকে অঙ্কগুলো করতে পারেন তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি আপনি সলিউশন করতে পারবেন, এবং পরীক্ষার হলে প্রশ্ন দেখার সঙ্গে আপনি নিজের মধ্যে একটা খুব ভালো ফিল করবেন আর কি। এরপরে নম্বর 10 নম্বর যে অঙ্কটা, গতানুগ থেকে একটা অঙ্ক দিচ্ছে এখানে। 10 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 10% মুনাফা 800 টাকার 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত। এই ধরনের অঙ্ক কিন্তু সচরাচর বিসিএস এ থাকে না। এই ধরনের অঙ্ক বিভিন্ন ধরনের অধিদপ্তর বা প্রাইমারি এই ধরনের পরীক্ষাগুলোতে থাকে, বাট বিসিএস এ কিন্তু সবসময় একটু ক্রিটিক্যাল টাইপের অঙ্ক থাকে, ক্রিটিক্যাল টাইপের, সহজ বাট একটু ক্রিটিক্যাল, এই ধরনের, খুব বেশি না, হালকা ক্রিটিক্যাল টাইপের। বাট এটা কিন্তু একদম সাদামাটা একটা অঙ্ক দিয়েছিল। এর বার্ষিক 10% মুনাফা 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সমান p ইনটু 1 প্লাস r উপরে হচ্ছে আমাদের n, এইটা হচ্ছে ক্যালকুলেশন। তো আমাদের মুনাফার আসল কত আমাদের, এই 800 টাকা, এই 800 টাকা হচ্ছে আসল ইনটু 1 প্লাস r, মানে 2 বছরের কথা বলছে, মুনাফার হার 10%, 1 প্লাস 10/10 উপরে হচ্ছে 2 বছর। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই, 800 ইনটু এখানে কত আসে আমাদের, এখানে 100, কিন্তু 10% যেহেতু, তাহলে 110 বাই হচ্ছে 100, তার উপরে কত আছে আমাদের 2 আছে, তার মানে এটা 2 বার গুণন। যদি আমি একবারে করে দিই 2 বার গুণনটা, 110 ইনটু 100, এই যে ক্যালকুলেশনটা, 1 2 3 4, 1 2 3 4, দেখুন সব শূন্য কিন্তু ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধু 8 থাকে, ইনটু এখানে 11 ইনটু 11 থাকে, তারপর এটা যদি গুণ করেন আপনি 8 11 88 ইনটু 11, যদি আপনি 11 দ্বারা যদি আপনি 88 কে গুণ করেন, এখানে একটা শূন্য দিবেন, নিয়মটা হচ্ছে এখানে একটা শূন্য দিবেন, শূন্য দেওয়ার পর এখানে 8 লিখবেন, 8 8 16 6, হাতে হচ্ছে 1, এখানে 9 968, অর্থাৎ হচ্ছে হাতে থেকে 1, ওই 1 আর 8 শূন্য 1 হয়, 1 আর হচ্ছে 8 আবার 9 হয়, এই যে 968, এটা হচ্ছে অ্যানসার। 11 দ্বারা কোনো সংখ্যাকে গুণন করার সহজ সিস্টেম, 12 দ্বারা কোনো সংখ্যাকে গুণন করার সহজ সিস্টেম, 5 দ্বারা কোনো সংখ্যা গুণন করার সহজ সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে পরীক্ষা হলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর কি। এটা বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখুন এই ধরনের একটা সমবাহু ত্রিভুজ আছে, এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, বলছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি বৃত্ত হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা এটা ধরি, এটা হচ্ছে r হলো 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ, বৃত্তের ভিতরে একটি সমবাহু ত্রিভুজ, তার মানে এই যে সমবাহু ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার সবগুলো বাহুই কিন্তু আসলে কি সমান। এখন আমাদের বের করতে হবে আসলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল না, কিন্তু কিসের, ত্রিভুজের ক্ষেত্রফল। এই অঙ্কটা করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে যদি কোনো ত্রিভুজ বৃত্তের ভিতরে অবস্থিত হয়, অন্তস্থ হয় সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে
ব্যাসার্ধ, এই ফর্মুলাটা আপনারা একটু মুখস্থ রাখবেন। ব্যাসার্ধ আর সমান সমান বাহু বাই হচ্ছে √3। এটা হচ্ছে মুখস্থ একটা বিদ্যা, সূত্র এটা, যে ব্যাসার্ধ বের করার নিয়ম হচ্ছে বাহু বাই √3। এখন ব্যাসার্ধ আমাদের কত 6 দেওয়া আছে, বাহু কত আমাদের, বাহুটা বের করব √3, তার মানে বাহু হচ্ছে আমাদের 6√3। এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্যটা। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 স্কয়ার। তার মানে এই √3/4 a মানে কি, আসলে বাহুর দৈর্ঘ্য। বাহু কত 6√3, তার উপরে স্কয়ার আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি √3/4 এখানে 6 6 36 আর 3 3 9, 36 3, এটা হচ্ছে আমাদের, আমরা লিখতে পারি ক্যালকুলেশন করলে এই যে 4 দ্বারা 36 কাটে 9 আসে, 3 9 27 আসে, 27√3। দিস ইজ দ্য অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটার মূল কি পয়েন্ট হচ্ছে এই ফর্মুলাটা। যদি আপনি এই ফর্মুলাটা না জানেন তাহলে কিন্তু অঙ্কটা আপনি করতে পারবেন না। ব্যাসার্ধ সমান সমান বাহু বাই √3। যদি কোনো সমবাহু ত্রিভুজ বৃত্তের ভিতরে অবস্থান করে তাহলে আমরা এভাবে এটা বের করতে পারি। এরপরে যে কোশ্চেনটা 13 নম্বর কোশ্চেন, একদম গতানুগতিক একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, যে চিনির মূল্য 10% কমে যায়, চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে। এই অঙ্কটা আসলে সলিউশন আমি অনেকবার দেখিয়েছি, একদম শর্টকাট যে বিষয়টা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি, কারণ ইলাবোরেট করাবো না এটা। এখানে 10 কত থাকবে, 10%। এখানে যা থাকবে, এখানেও 10 লিখবেন, আর নিচে লিখবেন 100 - 10, যত পার্সেন্ট থাকবে সেটা মাইনাস করে দেবেন, ইনটু এখানে 100 করে দিবেন। এটা অনেকবার করিয়েছি, রিটেন পার্টটা, এই জন্য রিটেন পার্টটা করাচ্ছি না। এখানে দেখুন ক্যালকুলেশন করলে এখানে আসে কত, উপরে থেকে 10, নিচে থেকে হচ্ছে 90, আর ইনটু এখানে থেকে 100। যদি আপনি ক্যালকুলেশন করেন এই শূন্য ক্যান্সেল, উপরে থেকে 100 বাই নিচে হচ্ছে 9, অর্থাৎ 100কে যদি আপনি 9 দ্বারা ভাগ করেন, 9 দ্বারা যদি ভাগ করেন, 9 11 99, এখানে কত আসে, 1 আসে, তার মানে 1/9%। এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানসার, 11 সমস্ত 1/9%। এরপরের কোশ্চেনে আসি। এখানে বলছে 14 নম্বর যে কোশ্চেনটা, এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের কোণ 40 ডিগ্রি। আমি যদি ত্রিভুজ স্টার্ট করি না হলে বোঝা যাবে না কিছু। এই যে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, হ্যাঁ, এবিসি ত্রিভুজের কোণ 40 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, বি কোণ 80 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। সি কোণের সমদ্বিখণ্ডক এবি, সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে, সমদ্বিখণ্ডক এবি বাহুকে, সি কোণটাকে বিভাগ করবে, এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দিচ্ছি, সি কোণকে সমদ্বিখণ্ডক করলো, এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ছেদ করলে এ বি সি কত, এ এখানে ডি হবে, এটা এ ডি সি কত, কারণ এই অ্যাঙ্গেলটা আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখুন একটা ত্রিভুজের ক্ষেত্রে, ফার্স্টলি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বাট 2 কোণের এখানে যোগফল দেওয়া আছে, একটা 80 আর একটা 40, 78 12 120 ডিগ্রি। এই 80 180 থেকে যদি আপনি 120 বাদ দেন, সেক্ষেত্রে আপনার 60 70 80 অর্থাৎ হচ্ছে 60 ডিগ্রি থাকে। তার মানে এই যে সি অ্যাঙ্গেলটা, এটা কিন্তু হবে 60 ডিগ্রি, আর এটাকে দুই ভাগ করা হয়েছে, দুই ভাগ করলে এদিকে 30 ডিগ্রি এবং এদিকে 30 ডিগ্রি থাকবে। এখন বলছে এই অ্যাঙ্গেলটা কত, এই যে এই ত্রিভুজে দেখুন, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এইটা 40, এইটা 30, তাহলে এইটা কত হবে, 40 আর 30 কত হয় আমাদের, 70 হয়, 70। তাহলে 180 - 70 যদি বাদ দেন তাহলে 110, 110 ডিগ্রি থাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 110, 110 ডিগ্রি। তার মানে হচ্ছে এখানে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এখানে 110 বা 110 ডিগ্রি। আর দেখুন এই যে পরের যে অঙ্কটা ভেক্টর থেকে এনে দেওয়া আছে, এখানে বলছে নিচের কোণটি সঠিক নয়। আমরা কিন্তু আসলে সকলেই জানি যে আসলে প্লাস থেকে ডট গুণ বের হতে পারে, সুতরাং এটাও পসিবল, এই যে ডট গুণ থেকে এখানে প্লাস, এটাও পসিবল, সুতরাং এই প্লাস থেকে কখনো প্লাস বের হতে পারে না, সুতরাং এটা
মিথ্যা আর কি, অর্থাৎ এই অঙ্কটা, এই অপশনটা ভুল। এটা তার মানে উত্তর, সঠিক উত্তর হচ্ছে কিন্তু ক নম্বর। এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।